দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তবে দিল্লিকে ছাড়া যে ঢাকার গতি নাই, সম্ভবত আজকের এই ভিডিওটিতে আমরা সেটাই প্রমাণ করতে যাচ্ছি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্থান পেল জামাত ইসলাম। একটু ব্যতিক্রমী আলোচনা। দর্শক, এর মানে জামাত ইসলামী ক্ষমতা আসতে এখন আর কোনো বাধা নেই। ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর মিজানুর রহমান আজাহারির মতো মানুষেরা জামাত থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। যেদিন সাজার রায় হলো, তারপরে উনি হাসতেছেন, উনি বলতেছেন উনি দুঃখিত, হ্যাঁ, কিন্তু ওনার এক্সপ্রেশন মনে হচ্ছে যেন উনি সন্তুষ্ট। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে জামাত ইসলামীর বিরাট বিজয়। তত্ত্বাবধায়ক সরকার, জামাত ইসলামীর থিওরি। হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য, কিন্তু বাংলাদেশ বাধ্য করতে পারবে? হাসিনাকে না ফেরত দিলে কাল আসেনের একটু বুঝে নাই রায় হলেও কার্যকর করা যাবে কি? ইন্ডিয়া তো তারা দিবে না। যারা বন্দী তাদের রায় দিয়ে এখন কার্যকর করা উচিত না? ঠিক আছে, হাসিনাটা হয়েছে, যারা বন্দী তাদের তো রায় দিয়ে কার্যকর করা যায়। যে জিয়া খুনি, জিয়ার তো রায়টা কার্যকর করা যায়, তাহলে তো শান্তি পাওয়া যেত যে কিছু একটা হয়েছে। এটা হাসিনার বাংলাদেশ না, এখন 14 কোটি মুসলমানের বাংলাদেশ। হিন্দুস্তানের আধিপত্যকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না বাংলাদেশে। কেন বললাম? আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা খাল কেটে কুমির আনার মতন। এই সরকার ক্ষমতায় বসার পরে ভারত ইস্যুতে যে পরিমাণ অবস্থান ছিল, বা ডক্টর ইউনূস এবং ওনার উপদেষ্টারা আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে সার্বিকভাবে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আর এটা ভারত প্রাপ্য অতীতে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। তো সেই ভারতের সাথে যখন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের, এই পদটা বাংলাদেশে আগে ছিল না সম্ভবত, এটা তৈরি করা হয়েছে ডক্টর খলিলুর রহমান, তিনি যখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে সাক্ষাৎ করতে দিল্লি যাবেন, তখনই কিন্তু এটা নিয়ে একটা আলোচনা তৈরি হয়েছিল। তো মজার বিষয় হচ্ছে, তিনি শুধু যান নাই, যে সরকারের সময় ভারত বিরোধিতা তুঙ্গে, যে সরকারের সময় ভারত বিরোধিতা কইরাই পলিটিশিয়ান থেকে শুরু করে সবাই পাবলিকের কাছে একটা বাহবা নিচ্ছেন, সেই সরকারের সময়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। কেন আসলে হঠাৎ করে এই বৈঠক ছিল, বা কেনই দিল্লিতে উড়ে গেলেন? শেখ হাসিনার রায়ের দিনের আগে পরে বেশ কিছু ঘটনা ঘটে গেছে এই সময়টার মধ্যে, আবার কেনই তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ দিলেন? তো আমাদের ডক্টর খলিলুর রহমান গতকালকে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে একটা সাক্ষাৎ করেন। তো সেই সাক্ষাতে তিনি অজিত দোভালকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। হাই কমিশন বলছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের 7ম সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দল আজ দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তার দলের সাথে সাক্ষাৎ করছেন। অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি ভারতে কেন গেলেন? এমনি এমনি যাননি। সেখানে কলম্বো সিকিউরিটি কনক্লেভ, সংক্ষেপে সিএসসি, এটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মানে এই দেশগুলোর, এখানে বেশ কয়েকটা দেশ কানেক্টেড আছে। তো সেই দেশগুলোর যারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে আছেন, তাদের একটা সম্মেলন ছিল, 7ম সম্মেলন, মানে 7মবারের মতন এই নিরাপত্তা ইস্যুগুলোতে তারা পৃথিবীর, মানে আমাদের এই আশেপাশের যে দেশগুলো আছে, তারা সেইখানে যায় এবং কি বৈঠক করে। তো সেই বৈঠকেই তিনি গিয়েছিলেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তারা সিএসসির কাজ এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। ডক্টর খলিলুর রহমান অজিত দোভালকে তার সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমার কাছে মনে হয় যে এই আমন্ত্রণ জানানোটা জরুরি ছিল না। গেছেন, ঠিক আছে, এখন বাংলাদেশের নিরাপত্তার জন্য আমরা কেন ভারতে যাচ্ছি? কারণ বাংলাদেশের 3 দিকে ভারতই আছে। আপনি বিশ্বাস করেন, আমাদের রাজনৈতিক দলগুলো, জামাত বলেন, বিএনপি বলেন, যারাই বলেন, এনসিপি তো আর ক্ষমতায় যাবে না, ক্ষমতার খ বোঝে না যারা, তাদের কথা বাদ। বাট যারা ক্ষমতা বোঝেন, ক্ষমতার কাছাকাছি আছেন বা অতীতে ছিলেন, তারা জানে পলিটিক্যালি আপনি আমি যত সহজে ভারত নিয়ে গালি দিতে পারি, ভারত নিয়ে 5টা কথা বলি, কিন্তু রাজনৈতিকভাবে যে কোনো সরকারকে স্থিতিশীল থাকতে হলে ভারতের সাথে লেয়াজও মেনটেন করতে হবে। এখন ডিপেন্ড করে যে আমরা কি স্বেচ্ছায় গিয়া ধরেন গড়গড়ানি খাবো, নাকি আমরা আমাদের প্রয়োজন মতো একটা প্রতিবেশীর সাথে যতটুকু সুসম্পর্ক রাখা দরকার, যতটুকু অধিকার নিয়ে কথা বলা দরকার,
সীমান্ত ইস্যুতে যতটুকু সোচ্চার থাকা দরকার এগুলা ঠিক রেখা তাদের সাথে সম্পর্ক রাখবো। পার্ট 2 হচ্ছে পরের অংশগুলো আমরা সঠিক রাখবো। নিচ থেকে গিয়ে তেলবাজি, ভারত চাইলে ক্ষমতায় থাকা, ভারত না চাইলে ক্ষমতায় থাকা যাবে না, এই বিষয়গুলো আসলে কনফ্লিক্ট তৈরি করে। তবে ভারতের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশে আসলে আমার মনে হয় বাংলাদেশে একটা ক্যাওস সৃষ্টি হবে, অনেকগুলো মানুষ রাস্তায় নেমে যাবে। ও যে মোদি আসার পরে মামুনুল হক সহ ওনার সঙ্গীরা যেভাবে একটা ঘটনা ঘটছিল এরকম কিছুই হয়তো এইবার ঘটবে। অথবা ভারতের অজিত দোভাল তিনি জীবনেও এই মুহূর্তে আসবেন না, কারণ এই মুহূর্তে ভারত মনে করে সরকার কন্ট্রোলে নাই বা উনি সবকিছু কন্ট্রোল করতে পারতেছেন না। না আসলেই ভালো। আপাতত পরবর্তী সময় রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে হয়তো বিষয়টা অন্যদিকে যাবে। ভালো থাকুন। সেই ঘটনা ঘটে গেছে। কি দর্শক, আপনারা জানেন যে জামাত ইসলামী 1971 সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল। এখন খুব সহজ একটা প্রশ্ন, কোন একটা দল যারা একটা দেশের অভ্যুদয়ের বিরোধিতা করে সেই দল ক্ষমতায় আসবে অথবা একদম জনগণের কাছে সবচাইতে গ্রহণযোগ্য দল হয়ে উঠবে এবং টিকে থাকবে, ইটস ভেরি টাফ। পৃথিবীতে এরকম এক্সাম্পল সাধারণত নেই, কিন্তু অসম্ভব নয়। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। যেহেতু জামাত 1971 সালে স্বাধীনতা বিরোধিতা করলেও 71 16 ডিসেম্বর পর আর এক মুহূর্ত স্বাধীনতা বিরোধিতা করে নাই, স্বাধীনতাকে মেনে নিয়েছে, বরং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করেছে। এজন্য সেটা সম্ভব ছিল। কিন্তু গত 54 বছরে এটা সম্ভব এটা আমরা দেখিনি। একটা কমন প্রশ্ন সবাই রেজ করতো যে জামাত তো বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করেছিল, এরা আবার ক্ষমতা আসবে, এটা কি হয়? একটা দেশের স্বাধীনতার বিরোধিতা জামাতেরই অনেকে বলতো, সাবেক শিবির অনেকে বলতো, আমরাও এক সময় বলতাম। আমি স্বীকার করছি যে একটা দেশের স্বাধীনতার বিরোধিতা করে তারা ক্ষমতা আসবে, ইটস নট পসিবল। নাম চেঞ্জ করো, অমুক তমুক, নানান কথাবার্তা চারিদিক থেকে বলা হতো। কিন্তু দর্শক, না, সব জল্পনা কল্পনার অবসান ঘটছে। বাংলাদেশে যা ঘটছে, জামাত ইসলামী একটা দেশ স্বাধীনতায় নেতৃত্ব দানকারী দল যেরকম ক্ষমতার হকদার দাবিদার, 54 বছর পর জামাত ইসলামী এরকম ক্ষমতার হকদার এবং দাবিদার হয়ে উঠেছে। আল্লাহ সেই পরিস্থিতি তৈরি করেছে, আমাদের অনেকের ক্যালকুলেশন, হিসাব নিকাশ সব ব্যর্থ করে। কিভাবে? দেখেন, 24 সালে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা, 71 সালে আমরা ভৌগোলিকভাবে স্বাধীন হয়েছি, আলাদা ভূখণ্ড পেয়েছি, কিন্তু রাজনৈতিক স্বাধীনতা পাইনি। যেমন আমাদের সংবিধানটাও ঠিক করে দিয়েছে ভারত, সংবিধানের মূলনীতি কি হবে এটা ভারত ঢুকিয়ে দিয়েছে। 1971 সালে 17 এপ্রিল যে প্রবাসী সরকার, সেই প্রবাসী সরকারের যে ঘোষণাপত্র, সেখানে ধর্মনিরপেক্ষতাবাদ ছিল না। 10 এপ্রিলের ঘোষণাপত্রে ধর্মনিরপেক্ষতাবাদ ছিল না। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, শেখ মুজিবের, তাজউদ্দিনের, নজরুলের, কোথাও ধর্মনিরপেক্ষতাবাদ ছিল না। ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভারত জোর করে ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকিয়ে দিয়েছে স্বীকৃতির বিনিময়ে। ভারত যেভাবে বাংলাদেশকে স্বাধীনতা সহায়তা করেছে বলে আমরা শিখছি বা যেটা দেখেছি, শরণার্থীদের আশ্রয় দেওয়া, ট্রেনিং দেওয়া, প্রবাসী সরকারের সেন্টার ছিল ভারতে, আমরা সবই জানি। তো ভারত তো সাথে সাথে মানে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা করেছে। কিসের 16 ডিসেম্বর? 26শে মার্চ, 27শে মার্চ দুপুরের মধ্যে ভারতের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল। কিন্তু বাংলাদেশ সরকার, প্রবাসী সরকার চিঠি দেয় কিন্তু স্বীকৃতি দেয় না। ভারত স্বীকৃতি দিতে অনেক লেট করেছে। কেন? ওই যে শর্ত দিয়েছে, সংবিধানে আমরা যা বলি ওই যে ঢুকাও, আমাদের মত সংবিধানটা আমাদের হাতে লিখতে দাও। তা ভারত বাধ্য করেছে ধর্মনিরপেক্ষতাবাদ, অমুক তমুক, নানান কিছু ঢুকাতে তাদের মতো। বাংলাদেশের সংবিধানটা ছিল 72 সংবিধান, বেসিক্যালি ভারতের আদলে, ওটা ভারতে বসে রচিত, বাধ্য করেছে এটা গ্রহণ করতে। শেখ মুজিব না চাইলেও তাকে বাধ্য করেছে। তো এই আলোচনাটা এখন আনলাম এই কারণে যে আসলে বাংলাদেশ 1971 সালে ভৌগোলিকভাবে স্বাধীন হলো, আমরা রাজনৈতিকভাবে পুরোপুরি স্বাধীন হতে পারিনি। আমরা ভারতের এক প্রকার নিয়ন্ত্রণে ছিলাম, ভৌগোলিক নিয়ন্ত্রণ না, পলিটিক্যাল নিয়ন্ত্রণ, যার ফল আপনি দেখেছেন যে ভারতে মুসলিম নির্যাতন, সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে আপনি বাংলাদেশে বসে ভিডিও বানাবেন, বাংলাদেশ থেকে ভারত আপনাকে ধরে নিবে। এই ঘটনা ঘটেছে, গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে। তা আমরা কি আদৌ স্বাধীন ছিলাম? না। এখানে আমরা পলিটিক্যালি স্বাধীন হয়েছি 2024 সালে 5 আগস্ট। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক স্বাধীনতা। 2024 সালে 5 আগস্ট আমরা স্বাধীন হয়েছি। এই ক্ষেত্রে দর্শক,
2024 সালে 5 আগস্ট স্বাধীনতা যুদ্ধের অন্যতম নায়ক জামাত ইসলামী, এবং যেভাবে 5 আগস্টের স্বাধীনতায় জামাত ভূমিকা পালন করেছে, জেনজির কাছে মূল স্বাধীনতা এটি। তারা তো 71 দেখেনি। 71 যারা দেখেছে তারা অধিকাংশই এখন জীবিত না, আবার যারা জীবিত তারা সক্রিয় না। এখন বাংলাদেশের যারা সম্পদ আছে তারা দেখেছে 24 জামাত ইসলামী যে ভূমিকা পালন করেছে, তাতে জামাতের 1971 সালে ভুলের কাফফারা হয়ে গেছে, এবং মানুষ জামাতকে গ্রহণ করছে 5 আগস্টের পর বাংলাদেশের নতুন স্বাধীনতার নায়ক হিসেবে। সাদিক ক্যাম্পদের গ্রহণ করছে, সবাইকে গ্রহণ করছে জামাতের। এবং 5 আগস্টের পর যে নতুন বাংলাদেশ সংস্কার, বাংলাদেশকে পুনর্নির্মাণ, নয়া বন্দোবস্ত, অনেক কিছু আপনারা জানেন। এই নতুন বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণে সবকিছুতে জামাত ইসলামী একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, একদম মৌলিক রোল প্লে করছে। যেমন জুলাই সনদ ঐক্যমত কমিশন আপনারা দেখেছেন, জামাত কি বলেছে কি বলে না, এটা কতটা গুরুত্বপূর্ণ। শিশির মনিরদের ভূমিকা দেখেছেন। এই জুলাই সনদ এটা পরবর্তী নতুন বাংলাদেশের সংবিধান, এটিই নতুন বাংলাদেশ। আর এই নতুন বাংলাদেশে শিশির মনিরদের, সাবেক শিবিরদের, জামাতের অবদানটা কি আপনারা দেখেছেন? 71 কি করেছিল ওটা এখন ধামা চাপা পড়ে গেছে, ওটা পাস্ট। আর জামাতের সে 71 প্রজন্ম নেই, 24 প্রজন্ম এখন। এরপরে আরো বাংলাদেশের ভবিষ্যতের গতি প্রকৃতি যত জায়গায় নির্ধারণ হচ্ছে, সব জায়গায় জামাত একদম কি রোল প্লে করছে, এবং সেন্ট্রালি জামাত এখানে ফিট হচ্ছে। এর মানে বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুদয়, ভিত্তি, ফ্রেমিং, স্ট্রাকচার সব জায়গায় এখন জামাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। বিশেষ করে 5 আগস্টের পর যে নতুন বাংলাদেশ, জুলাই সনদ থেকে শুরু করে নানান কিছু। সেরকমই একটা ঘটনা তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার থিওরি জামাত ইসলামী 1984 সালে দিয়েছে, 91 সালে গৃহীত হয়েছে। আবার বিএনপি এটা নিয়ে নাটক করেছে, পরে আওয়ামী লীগ সংবিধান থেকে বাতিল করেছে, অনেক কিছু আপনারা জানেন। অবশেষে আবার 2025 সালের নভেম্বরে এসে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে। এখন এই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা থিওরি কিন্তু জামাত ইসলামীর, আবার সেটা ফিরিয়ে আনা আওয়ামী লীগ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যখন বলতো তখন অন্যতম যুক্তিযুদ্ধ এটা গোলাম আজমের। এবং ফিরিয়ে আনার পর তত্ত্বাবধায়ক সরকার রূপরেখা কেমন হবে, কি হবে, কবে থেকে কার্যকর হবে, প্রধান উপদেষ্টা কে হবেন পরবর্তীতে, সদ্য সাবেক প্রধান বিচারপতি নাকি, নানান কিছুতে শিশির মনিরদের অবদানটা দেখেন, একদম সিগনিফিকেন্ট। কি অবদান, মৌলিক অবদান, ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশন। তো কি দেখা গেল যে বাংলাদেশের মৌলিক নতুন বাংলাদেশের প্রত্যেক জায়গায় জামাত ইসলামীর একটা সিগনিফিকেন্ট রোল আছে। এই জন্যই বলছি যে 54 বছরে জামাতের পক্ষে একদম রাষ্ট্রের শিকড়ে ঢুকে যাওয়াটা সম্ভব ছিল না, যেহেতু 71-এ তারা স্বাধীনতা বিরোধিতা করেছিল। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই চ্যাপ্টার ওভারকাম করে আল্লাহর ফজলে জামাত এখন নতুন বাংলাদেশের 1971 সালের পর যেরকম মুক্তিযোদ্ধারা ছিল, এই রাষ্ট্রের হকদার, ক্ষমতার হকদার, এখন জামাত ইসলামী ওই রকম। এটা সম্ভব হয়েছে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় জামাত। যেখানে আমি উল্লেখ করেছিলাম ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর মিজানুর রহমান আজাহারির মতো মানুষেরা জামাত থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর এই নিউজটি সারা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে ছড়িয়ে পড়ে অনেক আলোচনা এবং সমালোচনাও পড়েছি আমি। আর এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের সাথে আরো কত বেশি নিউজ আছে আমি তুলে ধরছি। এবারে নির্বাচনে জামাতের চমক কি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আগে প্রার্থী তালিকা দিয়ে বুটের ময়দানে অবস্থান নিল চূড়ান্ত পর্যায়ে এসে জামাতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। চলমান আন্দোলনের শরিক দল মহিলা, অমুসলিম, জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করতেই জামাত এই সিদ্ধান্ত নিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানিয়েছেন। আমি 36 ঘন্টা আগে যা কথা বলেছি এই নিউজটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। জামাতের নির্বাচনী টিম বর্তমানে প্রার্থী তালিকা চূড়ান্তকরণের কাজ করছে, যাতে থাকছে বড় চমক। চলতি বছরের শুরুতেই বাংলাদেশ জামাত ইসলামী 300 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনের মাঠে চমক দেখাতে সক্ষম হয়েছে। প্রার্থীরা মাঠে রাত দিন কাজ করে সবার সাথে একক
প্রার্থী শুধুমাত্র জামাত দিয়েছে। এমন কোন আসনের কথা শোনা যায়নি যেখানে জামাতের একাধিক প্রার্থী আছে বা তাদের মধ্যে কোনো কুন্দল, তাদের মধ্যে কোনো সমস্যা, কোনো কিছুর সংবাদ এখনো পাওয়া যায় নাই। ইতিমধ্যে জুলাই সনদের উপর জাতীয় নির্বাচন, আগে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা সহ 5 দফা দাবিতে সমমনা আরো 60টি দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে নেমেছেন জামাত। 8 দলীয় শরিকের অপর 60টি দলের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড়বে জামাত। আগে বলেছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল ওনার নির্বাচনী এলাকায় খুলনায় গিয়েছে প্রয়োজনে 100 আসন ছেড়ে দিবে জামাত, 200 আসন নিজের প্রার্থী দিবে, 100 আসন ছেড়ে দিবে কাকে? শরিক দলগুলাকে। এখন বলছে যে 8 দলের শীর্ষ নেতারা তারা সংসদে দেখতে চান, 8 দলের শীর্ষ নেতাদেরকে জামাত সংসদে দেখতে চান এবং যে যেই আসনটিতে পাশ করবে বলে মনে করেন তাকে সেই আসন জামাত ছেড়ে দিবে। এখন তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, নারী, পুরুষ, ছাত্র, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র। আরো বেশি চমক রয়েছে এই নিউজে, যে চমক হলো ডাকসু, চাকসু, রাকসু, বাকসু, এই যে 4টা বিশ্ববিদ্যালয়ে তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছে, সেখান থেকে 3 জন বিপি, কয়েকজন জিএস কে তারা প্রার্থী করছে আগামী নির্বাচনে। আপনাদের অনেকের মনে থাকার কথা, আমি বলেছিলাম সাদিক কাইয়ুম এবং ছাত্র শিবিরের যে বর্তমান সেন্ট্রাল প্রেসিডেন্ট জাহিদ ইসলামকে ঢাকার 2টি আসনে জামাত প্রার্থী করবে। আর আজকের নিউজে তা চলে আসছে যে কয়েকজন ভিপি নির্বাচিত যারা হয়েছেন, 3টা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভিপি নির্বাচিত হয়েছেন, সেই 3টা বিশ্ববিদ্যালয় কি? রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকা। জাহাঙ্গীরনগর তারা ভিপি নির্বাচিত হন নাই, জিএস নির্বাচিত হয়েছেন। এই জন্য জানা গিয়েছে যে জিএস, কয়েকজন জিএস কে সহ আগামী সংসদ নির্বাচনে জামাত প্রার্থী দিচ্ছে। এখন আপনাদের চোখ কপালে উঠছে কিনা, নাকি চোখ চোখের জায়গায় আছে, চোখকে একটু টিপ দিয়ে চেক করে দেখেন। যারা আমার নিউজ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন যে মিজানুর রহমান আজাহারির কথা কোত্থেকে আমি পেলাম আর এই সূত্র কি থেকে আসলো, এই নিয়ে সর্বশেষ জামাতের কেন্দ্র থেকে পর্যন্ত বিবৃতি দিয়েছে গতকাল যে মিজানুর রহমান আজাহারি যদি আসে, বা এমন ভাবেই জামাত উত্তরটা দিয়েছে যে না, হা, না, ইয়েস, ইয়েস নো। কারণ আমি আপনাদেরকে বলছি যে আমরা রাজনৈতিক বিশ্লেষক, আমরা যে কথাটা আজকে বলতে পারবো, জামাত যেই কাজটা 3 মাস পরে করবে সেটা আমরা এখন বলতে পারবো, কারণ আমরা সমালোচক, আলোচক, আমরা বলতে পারবো। জামাত যখন অফিসিয়ালি দরকার মনে করবে, তাদের রাজনৈতিক পলিসি এবং প্রজ্ঞা দিয়ে তারা কাজটা করবেন। আমি আপনাদেরকে এই কথাটা বলে রাখছি যে এখানে বেশ কিছু নিউজের কথা আপনাদেরকে বলবো, এর মধ্যে আমি আপনাদেরকে বলে রাখছি যে জামাত যেদিন নির্বাচনী নমিনেশন সাবমিটের প্রথম ডেটে নর্মাল যারা জামাতের যারা থাকবেনই তারা অ্যাপ্লিকেশন ফর্ম নিবেন, জমা দিবেন। আর 11th আওয়ার, শেষ দিন, শেষ মুহূর্তে, শেষ সময়ে জামাতের 1 ডজনের বেশি চমক থাকবে, যাদের নাম আপনারা নির্বাচনের মাঠে এর আগে শুনবেন না, তাদের নাম শুনবেন যেদিন লাস্ট ডেট, লাস্ট মুহূর্তে সাবমিট হবে। জামাতের পক্ষ থেকে বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী চমকপ্রদ মুখ। এর মাঝে আমি যদি আপনাদেরকে অ্যাড করে দেই, এখন আমার দেশ পত্রিকার সংগ্রামী সম্পাদক মাহমুদুর রহমান স্যার জামাতের দাঁড়িপাল্লায় প্রার্থী হবেন 11th আওয়ারে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রার্থী হবে, নতুবা পরবর্তীতে টেকনোক্রেট কৌটায় স্বরাষ্ট্রমন্ত্রী হবে। আমি আপনাদেরকে বলেছি 36 ঘন্টার আগের ভিডিওতে, সাংবাদিক ইলিয়াস হোসেন সরাসরি জামাত থেকে নির্বাচন করবে, অথবা টেকনোক্রেট কৌটায় মন্ত্রী হবে, তথ্যমন্ত্রী হবে সাংবাদিক ইলিয়াস হোসেন, ধর্মমন্ত্রী হবে বাংলাদেশের নয়, বিশ্ব বুকে বর্তমান সময়ে যারা ইসলামিক স্কলার আছেন বিশ্বের বুকে হাতে গোনা 10 জন, তার মধ্যে একজন হলেন মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি নির্বাচন করবেন দাঁড়িপাল্লায় এবং তিনি মন্ত্রী হবেন, ধর্মমন্ত্রী হবেন বাংলাদেশে। এই কথা নিয়ে গত 36 ঘন্টা যাবৎ প্রচুর মিডিয়াতে লেখালেখি, পক্ষে বিপক্ষে, আমাকে মস্কারি তিরস্কারি সব কিছু করেছেন। এখন আপনারা নিউজের মধ্যে আপনাদেরকে নিয়ে যান। এখানে নিউজটিতে করেছে ইতিমধ্যে বর্তমান সরকারে আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা, বর্তমান সময়কালের আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি জামাতের ঢাকা 5 যাত্রাবাড়ি ডেমরা আসনে মনোনয়ন নিচ্ছে বলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। জামাত সূত্রে অবশ্য এ তথ্য সরাসরি অস্বীকার করেনি, উপরন্ত যোগ করে যে জামাত দেশের খ্যাতমান জনপ্রিয় আলেমদের সংসদে নিয়ে আসতে চায়। কি বলেছেন এহসানুল মাহবুব জুবায়ের ভাই? তিনি বলেছেন যে জামাত আলোড়ন সৃষ্টিকারী বাণী সবাইকে সংসদে দেখতে চায়। এটা বলে নাই যে আমরা মিজানুর রহমান আজহারিকে প্রার্থী দিচ্ছি, বরঞ্চ এটার সাথে আরো প্লাস করেছেন আরো যত ইসলামিক স্কলার আছে সবাইকে জামাত আগামী সংসদে দেখতে চায়। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি যদি বুঝেন বুঝে নিবেন। এখানে লেগেছে যে ইতিমধ্যে খ্যাতমান জনপ্রিয় আলেম কুষ্টিয়ার একটি আসন থেকে নমিনেশন পেয়েছেন আমির হামজা, চূড়ান্ত আমির হামজা কুষ্টিয়া। এছাড়াও যারা জনপ্রিয় আলেম কিন্তু সরাসরি জামাত করে না, তাদেরও মনোনয়ন দিয়ে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে জামাত।
এই হলো জামাত। এরপরে আরো যে তথ্যগুলো আপনাদেরকে ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি সেটা হলো জুলাই অভ্যুত্থানের পর অমুসলিম সম্প্রদায়ের কাছে জামাত ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে মন্দির পাহারা, পূজা, নিরাপত্তা বিধান করা সহ নানা কার্যক্রমের মাধ্যমে তাদের ধর্মীয় উপাসনালয় এবং জানমালের হেফাজতের জন্য জামাতকে তারা বিশ্বাসী মনে করে। অমুসলিম ধর্মের মানুষদের বাড়ি ঘর, পূজা মণ্ডপ সবকিছু যেহেতু জামাত পাহারা দিয়ে নিরাপত্তা দিয়ে এই 15-16 মাস রেখেছে, তাই তারা নিরাপদ এবং বিশ্বাসের জায়গায় মনে করে জামাতকে। এখন জামাত তাদের মধ্য থেকে নির্বাচনে প্রার্থী দিচ্ছে। এখানে এজন্য অমুসলিম সম্প্রদায় থেকে একাধিক প্রার্থী দিতে পারে দলটি, একাধিক প্রার্থী দিবে অমুসলিমদের মধ্য থেকে। সেক্ষেত্রে একজন উপজাতি প্রার্থীও হতে পারেন বলে জানা গিয়েছে। একজন উপজাতি প্রার্থীও সংসদে যাবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপজাতি যায় না একজন, গিয়ে কি করছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এই তরুণ ইয়াং উপজাতি ছেলেটি, যার এখন পপুলারিটি, খ্যাতি, সুনাম যা আছে সবকিছু কার কাজে লাগতেছে? জামাত শিবিরের কাজে লাগছে। তাহলে জামাত শিবিরের যারা যাবে পাশে তারাই জিরো থেকে হিরো হয়ে যাবে। যারা জিরো থেকে হিরো, এরকম জামাত শিবিরের সাথে নির্বাচন করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে এখন হিরো, টপ অফ দা নিউজে থাকে, তাদের ফেস, তাদের বক্তব্য, তাদের কার্যকলাপ। এখন আসেন, এরপরে জানা গেছে জামাতের পূর্ব ঘোষিত প্রার্থী তালিকায় কোনো মহিলা ছিলেন না। জানা গেছে চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন মহিলা প্রার্থী হিসাবে যুক্ত হতে পারেন। এসব মহিলা অধিকাংশই উচ্চ শিক্ষিত এবং সুপরিচিত। শেখ হাসিনার বিচার নিয়ে কিছু কিছু প্রশ্ন উত্থাপিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। এটা হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ, কেবল না আভ্যন্তরীণভাবেও বলা হচ্ছে যে এইটা আরো ভালোভাবে হ্যান্ডেল করা যেত, যাতে বিতর্ক না থাকে। আমি এই আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা দেখাই, ভিডিওর একটা অংশ দেখাই। কথা শুনে ওপেন ক্যামেরার সামনে হাসছেন এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত, কিন্তু উনি আসলে মানে বোঝাই যাচ্ছে যে হি ডিডন্ট ফাইন্ড দ্য কেস দ্য ওয়ে হি ওয়াজ সাপোজড টু। হ্যাঁ, শেখ হাসিনা এগেইনস্ট সার্টেনলি ভেরি স্ট্রং ওপেলে সাজার কথা শুনে ওপেন ক্যামেরার সামনে হাসছেন এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই। দর্শক বুঝতে পারছেন, এই যে আমির হোসেন, আমি জানি না ওনার মানে ব্যাকগ্রাউন্ড কি, আইনজীবী হিসেবে কি। যেদিন সাজার রায় হলো তারপরে উনি হাসতেছেন, উনি বলতেছেন উনি দুঃখিত, হ্যাঁ, কিন্তু ওনার এক্সপ্রেশন মনে হচ্ছে যেন উনি সন্তুষ্ট। তো রাষ্ট্র নিযুক্ত করছে, রাষ্ট্র আরো তো স্ট্রং একজন আইনজীবী দিতে পারত, জেডাই খান পান্নার কে অ্যালাউ করেনি কি কি প্রসেসগত ত্রুটির কারণে। জেডাই খান পান্না থাকলে এটা ভালো যুক্তিতর্ক হতো, সেটাকে আরো একটু মনোযোগ হতো, গুরুত্বটা পাইতো। যার কারণে হয়েছে কি, দেখেন আপনি অনেক ভালো একটা কাজ করলেন, এই ব্যাপারে বিচারের ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। মানে আপনার ধরেন প্রমাণ খুব শক্ত প্রমাণ, কিন্তু সাক্ষী দুর্বল। প্রমাণগুলো ছিল খুব স্ট্রং, আবেগ, অনুভূতি, প্রমাণ সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে হ্যান্ডেল করলেন এটা কিন্তু অনেকটা ওই যে দেখ না জুলাই গণহত্যা হচ্ছে, মানে আপনি শত শত মানুষকে ঢোকাই দিয়ে কেসটাকে হালকা করে দিচ্ছেন, অনেকটা আমার কাছে মনে হচ্ছে তেমনটাই। এমনকি ডেভিড বার্গম্যান, যিনি একেবারে শেখ হাসিনার শত্রু ছিল এইরকম, কারণ তখন যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল নিয়ে তার যে বিশ্লেষণগুলো, তার অবজারভেশনগুলো মানে পছন্দ করেন, এমনকি তাকে দেশে আসা পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই ডেভিড বার্গম্যান বলছেন যে শেখ হাসিনার এই বিচারে দুটি গুরুতর সমস্যা আছে। প্রথমত, আদালতের নিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী ছিলেন তিনি প্রসিকিউশনের গুরুত্বপূর্ণ প্রমাণগুলো নিয়ে একেবারে সাধারণ যে প্রশ্নগুলো তোলা উচিত ছিল সেগুলো তুলতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় সমস্যা হলো বিচারকেরা নিজের উদ্যোগেও প্রমাণগুলো কঠোরভাবে খতিয়ে দেখেননি। সব ক্ষেত্রে না হলে অন্তত কয়েকটি ক্ষেত্রে তা হয়েছে। প্রসিকিউশনের পেশকৃত চিত্র এবং তাদের দেওয়া সাক্ষী প্রমাণ দ্বারা কি প্রতিষ্ঠিত হয় সে বিষয়ে আদালত প্রসিকিউশনের অবস্থানকেই মেনে নিয়েছেন বলে মনে হয়েছে। আসামি পক্ষের দুর্বল আইনি লড়াইয়ের কারণে বিষয়টা আরো বেশি সমস্যাজনক হয়েছে। মানে ওই যে আসামি পক্ষের যে আইনি লড়াইটা রাষ্ট্র যেহেতু দিছে, দুর্বল চিত্তের একজনকে দিছে, এই দুই সমস্যার ফলে আদালত বিচারের রায়ে যেসব যুক্তি নিয়ে এসছে তার ভিতরে কিছু ত্রুটি দেখা গেছে। যেমন ফোন কল, উপাচার্যের সাথে হাসিনার ফোন কল, ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনার কুখ্যাত রাজাকার মন্তব্যের পর ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এর ফলে আন্দোলন আরো উত্তালে ওঠে। সেই মন্তব্যের কয়েক ঘন্টা পরে উপাচার্যের সঙ্গে তার ফোন আলাপটি হয়েছিল। প্রসিকিউশন যুক্তি দিচ্ছে যে এই ফোন কল প্রমাণ করে হাসিনা ছাত্রদের হত্যা করার আদেশ দিয়েছিলেন। না, এটা প্রমাণ করে না, বরং পুলিশের সাথে যে কথোপকথন, সেটা যে সামনে যাকে পাবা তাপসের সাথে, সেই বিষয়গুলোর উপর জোর দেওয়া উচিত ছিল। এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসির বিষয়টা না আনালো, তখন তো আসামি পক্ষের মানে যে রাষ্ট্র নিযুক্ত উকিল সে স্ট্রংলি এটা নিয়ে আর্গুমেন্ট করবে, কিন্তু সেই আর্গুমেন্ট করার মতন উকিল তিনি নন। এমনই মনে হচ্ছে যেন একটা বানানো চানানো নিজেদেরই লোক দিতে হয় তাই দিছে, এরকম একটা অবস্থা। ফলে হয়েছে প্রথম মামলা মানে রায়ের পরেই কিন্তু এই আলোচনাগুলো এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন আন্তর্জাতিক মহল কিন্তু বলছে যে ঘটনা সত্য। যেমন হিউম্যান রাইটস ওয়াচের দেখলাম যে এটার আরো মানে ভিকটিমদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু এটা স্বচ্ছ, জবাবদিহি, আরো আন্তর্জাতিক মানসম্পন্ন এই জিনিসটা মানে রক্ষিত হয়নি। কিন্তু এই
বিষয়টা লঙ্ঘিত হয়েছে। এটা একটা খসখস হয়ে থাকবে। এটার আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, যৌক্তিকতা নিয়ে বা রায়ের দিক নিয়ে যে রায়টা বেঠিক এটা কেউ বলবে না, কিন্তু ওই যে প্রক্রিয়াগত কারণে কিন্তু জিনিসটা কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে জামাত ইসলামের বিরাট বিজয়। তত্ত্বাবধায়ক সরকার জামাত ইসলামের থিওরি, তত্ত্বাবধায়ক সরকার থিওরির প্রোপোনেন্ট, থিওরিস্ট সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি। সেই তত্ত্বাবধায়ক সরকার মূলত ধ্বংস করেছিল বিএনপি আর সংবিধান থেকে আউট করে দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিরোধী মূল শক্তি বিএনপি, এটা আপনাকে মনে রাখতে হবে, স্মরণ করে দিতে হবে। এবং এই যে সংবিধানে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল, এখানেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি। কারণ কি, বিএনপি তো চেয়েছিল যে এবার থেকেই তত্ত্বাবধায়ক সরকার আসুক। কিছুদিন আগে বলেছিল যে ইউনূস সরকার তত্ত্বাবধায়ক সরকারের ট্রান্সফার্ম হোক, রূপান্তরিত হোক। কারণ তত্ত্বাবধায়ক সরকারের একটা বিশেষত্ব হচ্ছে, এখন এটা দেখেন, আপনারা এটাও জেনে থাকবেন আমি কেন বলছি যে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি, বিএনপির পরাজয়। কারণ হচ্ছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার বিষয়ে যে তাদের নোট অফ ডিসেন্ট, তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট আছে, এটা আপনাদের জানা উচিত। বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে আপত্তি জানিয়েছে, রাজি না, তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার একটা। তত্ত্বাবধায়ক সরকারে বিএনপি বেসিক্যালি রাজি, কিন্তু ফরম্যাটগত অনেক বিষয়ে বিএনপি রাজি না। কিন্তু ওটা কিন্তু গণভোটে কিন্তু দেওয়া হয়েছে, মানে এখানে গণভোটেই বিএনপি জয় বাংলা হয়ে যাবে। আবার এবছর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার যে খায় সেটা হচ্ছে না, চতুর্দশ নির্বাচন থেকে, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার আবার কার্যকর হবে। এখন এটা মূলত জামাতের বিজয়। জামাত আবার ক্ষমতায় আসতে যাচ্ছে, আবার না, আগে আসেনি, প্রথমবার ক্ষমতায় আসতে যাচ্ছে। জামাতের থিওরি বাংলাদেশে এস্টাবলিশ হচ্ছে। ইতিহাস স্মরণ করিয়ে দিই, অধ্যাপক গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকারের থিওরি দিয়েছে। তো 91-তে ইনফরমাল তত্ত্বাবধায়ক সরকার সবাই মেনে নিয়েছে, কিন্তু বিএনপি ক্ষমতায় এসেই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক সরকার এটা কি, এটা কি খায় না মাথায় দেয়। জনগণকে জিজ্ঞেস করতো আপনাকে তত্ত্বাবধায়ক সরকার কি বুঝেন, জনগণ বলতো না বুঝি না। এখন যেরকম বলতো না যে আপনাকে পিআর বুঝেন, না বুঝি না। আপনারা কি গণভোট বুঝেন, না বুঝি না। অথচ বাস্তবতা হচ্ছে যে জনগণ সংস্কার বুঝেন, বুঝি না, ঐক্যমত কমিশন বুঝেন, বুঝি না। এটা হচ্ছে বিএনপি নাটক। সেই মতে সেই 93 সাল থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে করে আসছে বিএনপি, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে বিএনপির বিরুদ্ধে জামাত, আওয়ামী লীগ সহ সব দল অনেক দিন হরতাল দিতে হয়েছে, অনেক আন্দোলন করতে হয়েছে। বিএনপি প্রথমে একটা ভুয়া নির্বাচন করেছে 96-তে, 1 মাস পর আবার একটা নির্বাচন করতে বাধ্য হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে। তারপরে বিএনপি আর ক্ষমতা আসতে পারেন ওই নির্বাচনে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশের প্রথম শত্রু কে? বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার কবর দিতে চেয়েছে কে? বিএনপি। আবিষ্কার করেছে কে? জামাত। এই প্রজন্মের জানা উচিত। এরপরে তো বিএনপি 1 সালে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জিতেছে। তারপরে আওয়ামী লীগ যে একদম সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে, এর দায় বিএনপি। কিভাবে? বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করেছে। 2001 সালে ক্ষমতা পেয়ে 6 সালে যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে বিএনপির রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে, এবং পছন্দের মতো প্রধান বিচারপতি, পছন্দের প্রধান নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এগুলো করার জন্য বিচারপতিদের বয়স বাড়ানো, অমুক তমুক নানান ঘটনা ঘটিয়েছে। ভুয়া ভোটার তালিকা প্রণয়ন, এই যে ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানো, বিচারপতিদের বয়স বাড়ানো, ভুয়া ভোটার তালিকা, এগুলোর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একদম বাতিল করে আওয়ামী লীগ যাতে ভোটারবিহীন বা রাতে নির্বাচন করতে পারে সেই রাস্তা উন্মুক্ত করতে দায় বিএনপি। ক্লিয়ার? অতএব তত্ত্বাবধায়ক সরকার ধ্বংসের জন্য আওয়ামী লীগ সেকেন্ডলি দায়ী, প্রাইমারিলি দায়ী বিএনপি। এখন অবশ্যই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, তাও ভেবেছিল যে আমরা এখন ক্ষমতা আসবো, পুরোপুরি পক্ষে না, নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছে। অতএব তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের এই রায়ের মধ্য দিয়ে জামাত ইসলামের বিজয়, জামাতের থিওরির বিজয়, গোলাম আজমের থিওরি আবার রাষ্ট্রীয়ভাবে কায়েম হলো, আর বিএনপির খারিজ ব্যর্থ হলো। বিএনপি জন্মগতভাবে, ঐতিহ্যগতভাবে তত্ত্বাবধায়ক সরকার বিরোধী ফ্রম 1993-94 সাল থেকে। এটা জাতিকে জানিয়ে দিন দর্শক। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বহুল প্রত্যাশিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল। 10 কার্যদিবস ধরে শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর মোহাম্মদ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এর রায় ঘোষণা করেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য 6 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি SM ইমদাদুল হক, বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তবে জ্যেষ্ঠ আইনজীবী সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বার হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা অনুষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই। তাদের মতো পরবর্তী অর্থাৎ চতুর্দশ জাতীয় নির্বাচনই হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ফাইনাল কথা, মানে বিএনপির কাজ এখানে পূরণ হলো। এর উদাহরণ হিসেবে তারা বলেন, আগে সংবিধানে 16 সংশোধনী বাতিল করে আপিল বিভাগ রায় দেওয়ার পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেমন সক্রিয়ভাবে কার্যকর হয়েছিল, তেমনি 1988 সালে এরশাদ সরকারের আনা সংশোধনীতে বিভাগীয় শহরে স্থাপিত হাইকোর্টের সার্কিট বেঞ্চ হাইকোর্ট বাতিল করলে সেই রায়ের পর সার্কিট বেঞ্চ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আপিল পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া বলেন, এই সংশোধনীগুলো বাতিলের প্রেক্ষাপট ভিন্ন, বর্তমান প্রেক্ষাপটও তাই ভিন্ন। তার মতে ত্রয়োদশ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে গেলে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে। এর মানে বিএনপির ইচ্ছা পূরণ হচ্ছে না। জামাত শিশির মনের বক্তব্য আমি শোনাবো। জামাত আগে থেকেই বলে আসছে যে না, তত্ত্বাবধায়ক সরকার
চতুর্দশ নির্বাচন থেকে চালু করতে হবে। সেটাই গত 11 নম্বর শেষ আপিল শুনানিতে বদিউল আলমের পক্ষে শুনানি করেন ডক্টর শরীফ ভুইয়া, বিএনপির পক্ষে ব্যারিস্টার রুহুল কবির কাজল, মির্জা ফখরুলের পক্ষে ব্যারিস্টার জয়নুল আবেদিন, জামাত ইসলামীর গোলাম পরোয়ারের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, আমরা এখন যে